হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবারও আমরা শুরু করতে চললাম ক্লাস 11 সেমিস্টার 1 সাতরা পাবলিকেশন বইয়ের এমসিকিউ সমাধানের ক্লাস। আজকে আমরা করব একমাত্রিক ও দ্বিমাত্রিক গতি অধ্যায়ের এমসিকিউ সমাধানের পার্ট 2। এটা আমরা করছি সাতরা পাবলিকেশনের যে নতুন বইটি বের হয়েছে সেই বইটি থেকে, এবং যাদের কাছে এখনও পুরানো বইটি আছে তারা আমার এই সাতরা পাবলিকেশন বইয়ের এমসিকিউ সমাধানের পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলোর সঙ্গে কন্টিনিউ করতে পারো। এবং যাদের কাছে নতুন বই আছে তারা এই নতুন বইয়ের, যেহেতু অঙ্কগুলো তো প্রায় একই কিন্তু নাম্বারিংগুলো আলাদা আলাদা আছে, তাই আমি নতুন বই থেকে আবার প্রথম থেকেই সব ভিডিওগুলো ধীরে ধীরে আপলোড করে দেবো। তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে থাকো। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমি করছি 13 নম্বর অঙ্ক থেকে নতুন বই অনুযায়ী। ওকে, 13 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব কণাটির তাৎক্ষণিক বেগ ও সময়ের গুণফলের অর্ধেক। কণাটির ত্বরণ সময়ের সমানুপাতিক হবে, সময়ের ব্যস্তানুপাতিক হবে, দূরত্বের ব্যস্তানুপাতিক হবে না ধ্রুবক হবে। আচ্ছা, এখানে কি বলা হয়েছিল যে কণাটির অতিক্রান্ত দূরত্ব কণাটির তাৎক্ষণিক বেগ ও সময়ের গুণফলের অর্ধেক। তাহলে আমরা কি করতে পারি, 13 নম্বর ধরে নেব যে কণাটির অতিক্রান্ত দূরত্ব, ধরি কণাটির অতিক্রান্ত দূরত্ব এস, এবং আর বলা হয়েছিল সেটা তাৎক্ষণিক বেগ ও সময়ের। আমরা বেগকে ধরে নিলাম, তাৎক্ষণিক বেগকে ভি এবং সময়কে আমরা ধরে নিলাম টি। অতএব আমরা প্রশ্নানুযায়ী লিখতে পারি, প্রশ্নানুযায়ী এস ইজিক্যাল টু হাফ ভি টি, তাই না? অতিক্রান্ত দূরত্ব, তাৎক্ষণিক বেগ ও সময়ের গুণফলের অর্ধেক, এটুকুই বলা হয়েছিল। এবার আমরা কি করব, এস ইজিক্যাল টু হাফ, এই ভিকে আমরা আবার কি লিখতে পারি, ডিএস বাই ডিটি ইন্টু টি, একটা টি আছে। এবারে আমরা কি করছি, এই ডিটিকে এদিকে যদি গুণ করে দিই তাহলে এখানে কি থাকছে, 2 ডিটিকে গুণ করে দিই, 2 ডিটি ইন্টু এস ইজিক্যাল টু ডিএস টি। এরপর আমরা কি করব, এই টিটাকে এপারে নিয়ে আসবো, 2 ডিটি বাই টি ইজিক্যাল টু, এই এসটাকে এপারে নিয়ে যাব, ডিএস বাই এস, ডিএস বাই এস ইজিক্যাল টু 2 ডিটি বাই টি। এখন এর সমাকলন আমরা করব, সমাকলন। তাহলে ইন্টিগ্রেশন ডিএস বাই এস এর ইন্টিগ্রেশন কি হয়, এলএন এস ইজিক্যাল টু, 2টা কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ডিটি বাই টি এর হলো এলএন টি প্লাস একটা কনস্ট্যান্ট নিলাম আমরা এলএন সি। এবার আমরা জানি এলএন এর ক্ষেত্রে যদি এই ধ্রুবক পদ প্রথমে থাকে সেটা আবার কি হয়ে যায়, পাওয়ারে চলে যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি এলএন টি স্কোয়ার প্লাস এলএন সি। এরপর এলএনের যোগ, অর্থাৎ এলএনের ওই দুটো রাশিমালা একসঙ্গে গুণ হয়ে যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি এলএন সি টি স্কোয়ার। ঠিক আছে, এবার উভয় সাইড থেকে আমরা এলএন তুলে দেব, তাহলে আমরা পাবো এস ইজিক্যাল টু সি টি স্কোয়ার। এই এলএন আমরা তুলে দিলাম। এরপর আমাদের বের করতে বলেছে কণাটির ত্বরণ। এটাকে যদি আমরা অবকলন করি তাহলে পাবো আমরা ভি ইজিক্যাল টু ডিএস বাই ডিটি। তাহলে এটার ডি বাই ডিটি করলে ডিটি করব, তাহলে আমরা পেয়ে যাব সিটা কনস্ট্যান্ট, তাহলে সিটা চলে গেল আমাদের বাইরে, আর টি স্কোয়ারের অবকলন টি এর সাপেক্ষে হয় 2t। এরপর আমরা কি করব, এই ভি এর অবকলন করলে আমরা পাবো আবার ত্বরণ। অতএব এ ইজিক্যাল টু ডিভি বাই ডিটি সমান সমান ডি বাই ডিটি, কার অবকলন করব, 2ct এর
তাহলে আমরা কি পাবো, 2c কনস্ট্যান্ট আর টি এর অবকলন করলে পাই আমরা 1, তাহলে এটা হচ্ছে 2c1। অতএব a সমান সমান আমরা পেলাম 2c। সিটা কি একটা কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা বলতে পারি যে ত্বরণের যে রাশিমালা আমরা পেলাম সেটা কার সমানুপাতি, সেটা হলো আমাদের ধ্রুবক। ত্বরণটা আমরা কি পাচ্ছি না সময়ের সমানুপাতি পেলাম, ব্যস্তানুপাতি পেলাম, এটা কিছু পেলাম না, আমরা পেলাম ধ্রুবক। এটা হবে অপশান ডি, আমাদের উত্তর হবে অপশান ডি। ওকে, এই গেল আমাদের 13 নম্বর কোশ্চেনের সমাধান। এরপর আমরা চলে যাব 14 নম্বর কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি কণা ভি সমদ্রুতিতে আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথ সম্পন্ন করল। ওই অবকাশে কণাটির গড় ত্বরণের মান কত হবে? অপশান এ বলা হয়েছে 2v² বাই পাই আর স্কোয়ার, অপশান বি বলা হয়েছে 2v² বাই পাই আর, অপশান সি বলা হয়েছে 2v² বাই আর, অপশান ডি বলা হয়েছে v² বাই আর। আচ্ছা, একটা কণা ভি সমদ্রুতিতে আছে, আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করলো, সম্পন্ন করলো, অর্থাৎ অতিক্রম করলো। এখন তার ত্বরণের মান আমাদের জিজ্ঞাসা করেছে। কোশ্চেন নম্বর 14, এই হলো আমাদের একটা অর্ধবৃত্তাকার পথ, এটা তার ব্যাসার্ধ আর, আমরা এটাকে এই বৃত্তটাকে এভাবে কমপ্লিট করে দিলাম। ওকে, এখন কণাটি সমদ্রুতি দেওয়া হয়েছে ভি, অর্থাৎ বেগের দ্রুতির মানের কোনো পরিবর্তন ঘটবে না ভি। তারপরে ব্যাসার্ধ আর এবং কণাটির ত্বরণ জিজ্ঞাসা করা হয়েছে, তাই না? তাহলে কণাটার দ্রুতি যদি সমদ্রুতি হয়, বেগের মানের কোনো পরিবর্তন ঘটবে না। বেগের মানের পরিবর্তন না ঘটলেও যখন কণাটা অর্ধবৃত্তাকার পথে পরিভ্রমণ করবে, প্রত্যেক মুহূর্তে তার বেগের অভিমুখের পরিবর্তন ঘটবে, তাই না? তাহলে এই পার্টিকুলার জায়গায় তার বেগের অভিমুখ হবে এই পয়েন্টের স্পর্শক বরাবর এই অভিমুখে, এবং এই পার্টিকুলার জায়গায় অর্ধবৃত্তাকার পথের এই বিন্দুটার নাম দিলাম আমি এ, এই বিন্দুটার নাম দিলাম আমি বি। তাহলে বি পয়েন্টে তার বেগের অভিমুখ হবে এর স্পর্শক বরাবর এই অভিমুখে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কণাটা যদিও সমদ্রুতিতে অর্ধবৃত্তাকার পথটি পরিভ্রমণ করবে, তবুও বেগের অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তন হবে, ফলে তার বেগেরও পরিবর্তন ঘটবে, বেগের অভিমুখের পরিবর্তন ঘটা মানে বেগের পরিবর্তন ঘটা। এবার আমরা জানি যে ত্বরণ সমান সমান কী হয়, ত্বরণ সমান সমান হয় বেগ পরিবর্তন বাই সময়, কমন। এবার বেগ পরিবর্তন কী হবে, বেগ পরিবর্তন এই এ পয়েন্টে বেগের অভিমুখ এই দিক বরাবর, বেগ পরিবর্তন প্রাথমিক বেগ এটা, অন্তিম বেগ এটা, মাইনাস অন্তিম বেগ, কিন্তু এর ডাইরেকশনটা কোন দিকে, তার অপোজিট দিকে, মাইনাস বি। এবার সময় কতটা, সময় হচ্ছে এই পয়েন্ট থেকে এই বি পয়েন্টে অর্ধবৃত্তাকার পথটা অতিক্রম করতে যে সময়টা লাগবে, এই সময়টা কত হবে, টোটাল পথ, এই টোটাল পথটা কত, অর্ধবৃত্তের যে পরিধি পাই আর বাই সমদ্রুতি, সময় সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই বেগ অথবা দ্রুতি। তাহলে সময় হলো আমাদের এটাই হলো সময়, এখানে কিছু করার নেই। আচ্ছা, তাহলে সময়টা আমরা এখানে বসিয়ে দেব, সময় হলো পাই আর বাই ভি। এবার এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হলো তাহলে 2v বাই পাই আর ভি, এই ভিটা উপরে গেলে হয়ে যাবে 2v² বাই পাই আর। এটা কোন অপশানে আছে, 2v² বাই পাই আর, এটা হচ্ছে আমাদের অপশান বিতে। ঠিক আছে, এই গেল আমাদের 14 নম্বর এমসিকিউ এর সমাধান। এরপর আমরা চলে যাব আমাদের 15 নম্বর এমসিকিউ। 15 নম্বর এমসিকিউ কী বলা হয়েছে, একটি বস্তুর গতির সমীকরণ
হলো এক্স প্লাস টু ইজিক্যাল টু টি স্কোয়ার এবং ওয়াই ইজিক্যাল টু টি স্কোয়ার মাইনাস ফোর। বস্তুটির গতির সঞ্চার পথ সরল রেখা হবে, বৃত্ত হবে, অধিবৃত্ত হবে না পরাবৃত্ত হবে। আচ্ছা, যখনই আমাদের এরকম দুটো সমীকরণ দিয়ে বস্তুটির গতির সঞ্চার পথ সম্পর্কে জানতে চাইবে, তাহলে আমরা কি বের করার চেষ্টা করব, এক্স আর ওয়াইয়ের মধ্যে কী ধরনের সম্পর্ক আছে। যদি আমরা দেখি এক্স আর ওয়াইয়ের মধ্যে ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি এই ধরনের কোনো সম্পর্ক আসছে, তাহলে আমরা বলবো সেটা হবে সরল রেখার সমীকরণ। কোশ্চেন নম্বর তাহলে আমরা শুরু করছি 15। কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স প্লাস টু ইজিক্যাল টু টি স্কোয়ার, আর দেওয়া আছে আমাদের ওয়াই ইজিক্যাল টু টি স্কোয়ার মাইনাস ফোর। এগুলো দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে টি স্কোয়ার সমান সমান এক্স প্লাস টু, এই রাশিমালাটা আমরা এখানে ইনপুট করে দিতে পারি। ওয়াই ইজিক্যাল টু হয়ে গেল তাহলে এক্স প্লাস টু মাইনাস ফোর, তো এটা সমান সমান আমরা পাবো এক্স মাইনাস টু, এটাকে আমরা ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি এই সমীকরণের সঙ্গে তুলনা করতে পারি। এখানে কিছু নাই মানে আমরা ওয়ান ধরে নিতে পারি, তাহলে এমটার মান হয়ে যাবে ওয়ান, এম এক্স প্লাস সি। এটাকে আমরা প্লাস লিখে মাইনাস টু করতেই পারি, তাই না? তাহলে এটা কিসের সমীকরণ? এটা হয়ে গেল আমাদের সরল রেখার সমীকরণ। এটা হলো আমাদের সরল রেখার সমীকরণ। তোমরা অঙ্কের মধ্যে সরলরেখার সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ সবগুলোই এই টার্মগুলো প্রতিষ্ঠা করতে শিখবে। সেখান থেকে আমরা সহজেই বলতে পারবো যে কোন সমীকরণ, কোনো একটা সমীকরণ কী ধরনের হলে সেটাকে আমরা কার সমীকরণ বলতে পারি। কমন? তাহলে সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা যেহেতু এর মতো দেখতে হয়েছে তাই এটাকে আমরা বলতে পারি এটা একটা সরলরেখার সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের অপশান এ। তারপর আমরা চলে যাব 16 নম্বর অঙ্কে। 16 নম্বর এমসিকিউয়ে কী বলা হয়েছে? টি সময়ে একটি বস্তু কণার সরণ এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি, কণাটির ত্বরণ কত হবে? ওমেগা স্কোয়ার এক্স মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ওমেগা এক্স না ওমেগা এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে একটা সরণের রাশিমালা দেওয়া হয়েছে এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি। কী দেওয়া আছে? এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি। এখান থেকে আমাদের বের করতে হবে কণাটার ত্বরণ। তাহলে সরণ থেকে বেগ থেকে ত্বরণ বের করতে হলে আমরা কি করি? আমরা অবকলন পদ্ধতির সাহায্য নিয়ে থাকি, তাই না? তাহলে এক্ষেত্রেও আমরা কি করব? অবকলন। অতএব ভি বেগ সমান সমান কী হবে? ডিএক্স বাই ডিটি, ডি এর সাপেক্ষে অবকলন করব, ডি বাই ডিটি এ সাইন ওমেগা টি। এটা করলে আমরা পাবো এটা কনস্ট্যান্ট, সাইন ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন হয় কস ওমেগা টি, আর ভিতরে ঢুকে অবকলন করলে একটা পাবো ওমেগা। আচ্ছা, এটাকে আমরা লিখবো তাহলে এ ওমেগা কস ওমেগা টি। এরপরে আমরা বের করব ত্বরণ, এটা হবে তাহলে ডিভি বাই ডিটি, ডি বাই ডিটি, অবকলন করব কোন অংশটার? ভিটা অর্থাৎ এ ওমেগা কস ওমেগা টি, এ ওমেগা কস ওমেগা টি সমান সমান এ ওমেগাটা কনস্ট্যান্ট বাইরে গেল, আর কস ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস সাইন ওমেগা টি, আর একটা ওমেগা ভিতরে ঢেকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম ওমেগা স্কোয়ার। আচ্ছা, একটা মাইনাস আছে, তাহলে মাইনাসটা প্রথমে লিখি, সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। এই যে এ সাইন ওমেগা টি এটা সমান সমান আবার এক্স, তাহলে এটা সমান সমান আমরা পেলাম মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। অতএব ত্বরণ ইজিক্যাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা কোন অপশানে আছে? এটা আছে আমাদের অপশান বিতে। এটা আছে আমাদের অপশান বিতে। ওকে,
এরপর আমরা চলে যাব আমাদের 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে একটি 1 কিমি দীর্ঘ সেতু পার হতে কত সময় নেবে। আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, গতিবেগ দেওয়া আছে 45 কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার দীর্ঘ, অর্থাৎ আমরা বলতে পারি সেটা হচ্ছে 1000 মিটার। এতে কত সময় লাগবে আমাদের বের করতে হবে। তো গতিবেগ যেটা দেওয়া আছে 45 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা প্রথমে মিটার পার সেকেন্ডে করে নেব। কোশ্চেন নম্বর 17, ভি কত দেওয়া আছে, 45 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা প্রথমে মিটার পার সেকেন্ডে করে নিই। তাহলে 45 ইন্টু 1000 বাই 3600, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ডে। কিলোমিটারকে করতে হবে মিটারে 1000 দিয়ে গুণ, আর ঘন্টাকে করতে হবে সেকেন্ডে, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। এটা শূন্য, এটা শূন্য কেটে গেল, এটাকে আমরা 9 দিয়ে কেটে দেব, 9 4 36, 9 5 45, এটাকে আমরা 2 দিয়ে কেটে দিলে 2 দিয়ে কেটে দিলে 5, তাহলে থাকছে 25/2 মিটার পার সেকেন্ড সমান সমান 12.5 মিটার পার সেকেন্ড। এই গেল গতিবেগ। এবার টোটাল দূরত্বটা কত, যেটা ট্রেনকে অতিক্রম করতে হবে, তাহলে লিখব আমরা ট্রেনকে মোট দূরত্ব অতিক্রম করতে হবে, ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার প্লাস সেতুর দৈর্ঘ্য 1 কিলোমিটার মানে 1000 মিটার সমান সমান 1100 মিটার, সমান সমান 1100 মিটার টোটাল দূরত্ব। অতএব সময় কত লাগবে, তবে সময় সমান সমান আমরা কি করব, মোট দূরত্ব বাই গতিবেগ। মোট দূরত্ব কত, 1100, গতিবেগ কত, সরণ বাই সময়, তাহলে এটা হলো 12.5। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব আমাদের 88 সেকেন্ড। এটা আছে আমাদের অপশান বিতে কমন। এই গেল 17 নম্বর এমসিকিউ। তারপরে আমরা চলে যাব 18 নম্বর এমসিকিউ। 18 নম্বর এমসিকিউ এ কী বলা হয়েছে, সরলরেখা বরাবর একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে টি সময়ের সঙ্গে তা s = 3 - 4t + 5t² সমীকরণ অনুসারে পরিবর্তিত হয়। বস্তুটির প্রাথমিক বেগ অর্থাৎ t = 0 সময়ে বেগ জিজ্ঞাসা করেছে, সরণের একটা রাশিমালা দেওয়া হয়েছে। আবার আমরা কি করব, অবকলন করে বেগ বের করব এবং বেগটাকে শূন্য করব, তারপরে দেখব যে প্রাথমিক বেগ কত হয়, অর্থাৎ t = 0 সময়ে বেগকে শূন্য করব না, t = 0 সময়ে বেগটা কত হয়। প্রাথমিক বেগ মানে t = 0 সময়ে বেগ। আচ্ছা, কোশ্চেন নম্বর 18 দেওয়া আছে s = 3 - 4t + 5t²। সর্বপ্রথম আমাদের বেগ বের করতে হবে, তারপরে প্রাথমিক বেগ, তাই না, t = 0 সময়ে বেগ। আচ্ছা, বেগ বের করতে হলে আমরা আবার এর অবকলন করব, ds/dt d/dt 3 - 4t + 5t এর স্কোয়ার। আচ্ছা, তাহলে d/dt এর সাপেক্ষে 3টা কনস্ট্যান্ট, এটা হয়ে যাবে 0, আর তারপরে 4t এর অবকলন করলে আমরা পাবো -4, আর t এর অবকলন করলে আমরা পাবো 1। এটাতে পাবো 5টা কনস্ট্যান্ট বাইরে চলে গেল, আর t² অবকলন করলে 2t। তাহলে এখানে আমরা পাচ্ছি 10t, এটাকে আগে লিখলাম, আর এটা হলো -4। এবারে আমাদের প্রাথমিক বেগ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ v/t = 0-তে। তাহলে আমরা বসাবো 10 0, t এর মান 0, -4 = -4, এটা হয়ে গেল 0, তাহলে থাকছে -4। এটা আছে অপশান ডিতে, 4 একক। তারপর আমরা চলে গেলাম
19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে, 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা হলো 18 মিটার, 5 মিটার, 10 মিটার, 1 মিটার। আচ্ছা, এটা 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতি দেওয়া আছে 1 সেকেন্ডে, অর্থাৎ মিটার পার সেকেন্ডে তার মান কত হবে সেটা বের করলেই হবে। দেওয়া আছে ভি ইজিক্যাল টু 18 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা কি করব, এটাকে মিটার পার সেকেন্ডে করে দিই। তাহলে 18 ইন্টু 1000 বাই 3600, এটা হয়ে গেল তাহলে মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কত মিটার দূরত্ব যাবে এখান থেকেই আমাদের বের হয়ে যাবে। এটা শূন্য কেটে গেল, এটা 9 দিয়ে কেটে দেবো 9 4 36, 9 2 18, 2 দিয়ে এটাকে কেটে দেবো 2 দিয়ে এটাকে কেটে দেবো 5, তাহলে থাকছে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কত মিটার দূরত্ব যায়। অতএব বলতে পারি 1 সেকেন্ডে যায় 5 মিটার। তাহলে উত্তর হবে আমাদের অপশান বি, 5 মিটার। এরপর আমরা চলে যাব আমাদের 20 নম্বর অঙ্কে। 20 নম্বর অঙ্কে এমসিকিউ কী বলা হয়েছে, কোনো বস্তুকণার অবস্থান ভেক্টর আর ইজিক্যাল টু 3t স্কোয়ার আই ক্যাপ প্লাস 4t স্কোয়ার জে ক্যাপ প্লাস 7k মিটার 10 সেকেন্ড সময়কালে কণাটি যে দূরত্ব অতিক্রম করে 100 মিটার, 150 মিটার, 500 মিটার ও বা অপশান ডি 300 মিটার। একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, সেখান থেকে আমাদের 10 সেকেন্ড সময়কালে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো এই ক্ষেত্রে অঙ্কটা আমরা দুটো পদ্ধতিতে সমাধান করতে পারি। একটা হচ্ছে গতির সমীকরণগুলো বের করে করতে পারি, এবং অবস্থান ভেক্টরের সাহায্যে আমরা, যেহেতু অবস্থান ভেক্টরটা দেওয়াই আছে, সেই অবস্থান ভেক্টরের সাহায্যেও করতে পারি। তাহলে আমরা অবস্থান ভেক্টরের সাহায্যেই করব। আর দেওয়া আছে আমাদের 3t স্কোয়ার আই ক্যাপ প্লাস 4t স্কোয়ার জে ক্যাপ প্লাস 7k ক্যাপ। এটা হলো অবস্থান ভেক্টর দেওয়া আছে মিটার এককে। এবার আমাদের 10 সেকেন্ড সময়কালে কণাটি যে দূরত্ব অতিক্রম করে সেটা বের করতে হবে। অর্থাৎ টি ইনিশিয়াল, অর্থাৎ টি ইজিক্যাল টু 0 সময়ে তার অবস্থান কী ছিল, আমরা সর্বপ্রথম বের করব টি ইজিক্যাল টু 0 সময়ে কণাটির অবস্থান, এটাকে বলবো আর নট। তাহলে টি এর জায়গায় এখন আমরা কত বসাবো, 0, তাহলে এটা হয়ে যাবে 3, 0 বসালে 0, আই ক্যাপ 4, এটা হয়ে যাবে 0, জে ক্যাপ থাকবে শুধু 7k ক্যাপ মিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের 7k ক্যাপ মিটার। এরপরে আমরা বের করব টি ইজিক্যাল টু 10 সেকেন্ড সময়ে, 10 সেকেন্ড সময়ে কণাটির অবস্থান। ওকে, তাহলে এটাকে আমরা বলবো আর 10 ইজিক্যাল টু 3 10 স্কোয়ার আই ক্যাপ প্লাস 4 10 ক্যাপ, দুটোতে স্কোয়ার ছিল নাকি, স্কোয়ার ছিল, আচ্ছা, স্কোয়ার জে ক্যাপ 7k ক্যাপ, এটা হয়ে গেল মিটার। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটা হলো সেকেন্ড ব্র্যাকেট। এটা ক্যালকুলেশন করলে 10-এর স্কোয়ার 100, 100 ইন্টু 3 300, 300 আই ক্যাপ, 100 ইন্টু 4 400 জে ক্যাপ, আর এটা হয়ে গেল 7k ক্যাপ, 7k ক্যাপ মিটার। ওকে, এবারে অতিক্রান্ত দূরত্ব, তাহলে টি ইজিক্যাল টু 0 সময় তার অবস্থান হচ্ছে 7k ক্যাপ, টি ইজিক্যাল টু 10 সেকেন্ডের অবস্থান হলো এটা 300 আই ক্যাপ, 400 জে ক্যাপ এবং 7k ক্যাপ। তাহলে এই 10 সেকেন্ড সময়ে কণাটার অতিক্রান্ত দূরত্ব কত হলো, এটা মাইনাস এটা, ইনিশিয়াল হচ্ছে এটা আর অন্তিম হলো এটা। অতএব আমরা বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব আর ডেল্টা আর ইজিক্যাল টু অন্তিম অবস্থান ভেক্টর মাইনাস প্রাথমিক অবস্থান ভেক্টর। তাহলে এটা মাইনাস এটা করতে হবে, 300 আই ক্যাপ প্লাস 400 জে ক্যাপ প্লাস 7k ক্যাপ মাইনাস 7k ক্যাপ, 7k ক্যাপ।
তাহলে এই 7k এই 7k কেটে যাবে, থাকবে হচ্ছে 300 i ক্যাপ প্লাস 400 j ক্যাপ। এটা হলো অবস্থান ভেক্টরের মান ভেক্টর রূপে। এবার আমাদের মানটা বের করতে হবে। অতএব মড অফ r ইজিক্যাল টু রুট ওভার 300 স্কোয়ার প্লাস 400 স্কোয়ার। হ্যাঁ, যেহেতু i j k এগুলো পরস্পরের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাই এই অবস্থান ভেক্টরগুলোর যখন আমরা মান বের করব, তাই শুধুমাত্র a স্কোয়ার b স্কোয়ার করলেই হবে। আসলে আমাদের যে লব্ধি ভেক্টর বের করার ফর্মুলা ছিল সেটা ছিল a স্কোয়ার b স্কোয়ার প্লাস 2ab 2ab cos থিটা। কিন্তু এই ক্ষেত্রে থিটাটো 90 ডিগ্রি, তাই না? এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এদের মধ্যে যে পরস্পর অ্যাঙ্গেল সেটা তো 90 ডিগ্রি করে, তাই cos 90 ডিগ্রি হয়ে যায় 0, তাই এই পার্টটা 0 হয়ে যায় বলে আমাদের ওটা আর লিখতে হয় না। তাই শুধুমাত্র আমরা এটা এ এটা বি, হ্যাঁ এ বি এটাই লিখব। তাহলে 300 স্কোয়ার করলে আমরা পাবো 90000, আর 400 স্কোয়ার করলে আমরা পাবো 160000। এটা যোগ করলে আমরা পাবো 250000। আচ্ছা, এটা রুট ওভারটা ভেঙে দিলে আমরা পাবো 500। এটা হলো মিটার। তাহলে কোনটা হবে? এটা হবে অপশান সি, 20 নম্বরের হয়ে গেল তাহলে আমাদের অপশান সি। ওকে, এরপর আমরা চলে যাব 21 নম্বর এমসিকিউ। 21 নম্বর এমসিকিউ কী বলা হয়েছে? একটি কোণার ত্বরণ এ কোণাটির সরণ এক্স এর সঙ্গে এ ইজিক্যাল টু কে রুট এক্স সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয়। যেখানে এক্স একটি ধ্রুবক, কোণাটির বেগ ভি ও সরণ এক্স এর মধ্যে সম্পর্ক হলো ভি সমানুপাতি এক্স হাফ, ভি সমানুপাতি এক্স 3/2, ভি সমানুপাতি এক্স 3/4, ভি সমানুপাতি এক্স স্কোয়ার। এখানে আমাদের ত্বরণ এ ও সরণ এক্স এর একটা সম্পর্ক দেওয়া আছে, এ ইজিক্যাল টু কে রুট এক্স। আবার বলা হয়েছিল যে এক্স একটি ধ্রুবক, তো এক্সকে আমরা ধ্রুবক ভেবে নিয়েও এই অঙ্কটা সমাধান করতে পারতাম, এবং এক্সকে আমরা সরণ অর্থাৎ একটা চলরাশি ভেবে নিয়েও আমরা এই অঙ্কটির সমাধান করতে পারবো। দুটোর ক্ষেত্রেই উত্তরটা সেম আসবে। ওকে, তাহলে চলো আমরা এক্সকে চলরাশি ভেবে নিয়েই সমাধানটা করে নিই। তাহলে আমরা করছি এবার কোশ্চেন নম্বর 21। কোশ্চেন নম্বর 21 কী দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এ ইজিক্যাল টু কে রুট এক্স, এ ইজিক্যাল টু কে রুট এক্স। তো আমরা কি করব? একে কি করতে পারি? আমাদের যেহেতু কোণার বেগ ও সরণ, তাহলে আমাদের ত্বরণ থেকে সরণে যেতে হবে। ত্বরণ থেকে সরণে যেতে হলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে একে আমরা লিখব ডিভি বাই ডিটি কে রুট এক্স। আচ্ছা, এখানের যে রাশিমালাটা আছে সেটা হচ্ছে আমাদের এক্স, আর আমাদের যে আমরা অপারেটরটা পেলাম সেটা টি এর সাপেক্ষে, তাই এটাকে আমাদের ভি এক্স এর সাপেক্ষে করতে হলে আমরা কি করব? এক্স এর সাপেক্ষে করতে হলে আমরা করব ডিভি বাই ডিএক্স আর ডিএক্স বাই ডিটি। ডিএক্স ডিএক্স কেটে যাবে, থাকবে ডিভি বাই ডিটি। এটা হলো আমাদের এক্স। আচ্ছা, এই ডিএক্স বাই ডিটি সমান সমান আবার কি হয়? ডিএক্স বাই ডিটি সমান সমান আবার ভি। তাহলে এই জায়গায় আমরা ভি পুট করতে পারি। তাহলে আমরা কি লিখলাম? ডিভি বাই ডিএক্স ভি ইজিক্যাল টু কে রুট এক্স। ভি ডিভিকে আমরা এদিকে রাখবো, ভি ডিভিকে আমরা এইদিকে রাখলাম, আর ডিএক্সটাকে এপারে নিয়ে গেলাম। কে রুট এক্সকে আমরা লিখতে পারি হাফ ডিএক্স। ওকে, এখন এটার করব আমরা ইন্টিগ্রেশন। ওকে, তাহলে ভি ডিভি এর ইন্টিগ্রেশন কী হয়? ভি স্কোয়ার বাই 2। এটার ইন্টিগ্রেশন কী হবে? কেটা কনস্ট্যান্ট বাইরে চলে গেল, এটাকে চলরাশি ভেবেই করলাম। তাহলে এটার ইন্টিগ্রেশন হবে আমাদের এক্স হাফ প্লাস 1/2
প্লাস 1 আর একটা কনস্ট্যান্ট সি। ঠিক আছে, এটা সমান সমান হলো তাহলে কে এক্স 3/2 প্লাস সি। আচ্ছা, এটাকে সোজা করে দিলে এটা চলে যাবে উপরে, তাহলে থাকলো 2k/3 x 3/2 প্লাস সি। এবার কনস্ট্যান্ট সিটার ভ্যালুটা বের করব, লিখব যখন আমাদের x = 0 তখন v = ছিল 0, অতএব x আর v যদি 0 হয়, x যদি 0 হয় তাহলে c সমান আমরা কত পাবো? 0। তাই আমরা বলতে পারি এই v² সমান এই 2টাকে যদি ওই পারে গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি 4k/3 x 3/2। সিটা তো হয়ে গেল 0। আচ্ছা, অতএব আমরা পাবো v = সম্পূর্ণটার উপরে রুট ওভার অর্থাৎ হাফ। তাহলে আমরা কি করছি, আগে রুট ওভার দিয়ে লিখলাম √4k/3 x 3/2। v² থেকে v করতে হলে এদিকে রুট ওভার করে দিলাম। আচ্ছা, এটাকে যদি আমরা ভেঙে লিখি এটা থাকছে রুট ওভার, আচ্ছা সম্পূর্ণটাকে হাফ দিয়েই লিখি, 4k/3 এটুকু হাফ ইন্টু x 3/2 এই পার্টটার উপরে আর একটা হাফ দেখা যাচ্ছে, এই পার্টটার উপরে আর একটা হাফ। তারপরে আমরা কি করব, v = এই 3/2 ইন্টু হাফ, এটা এরকমই থাকলো 4k/3 ইন্টু x, এবার এটা গুণ করে দিলে হইল 3/4, 3/2 ইন্টু 1/2 করলে 3/4। অতএব আমরা বলতে পারি এটা যেহেতু কনস্ট্যান্ট v সমানুপাতি x 3/4, x এর 3/4 পাওয়ারের, অতএব কোণার বেগ x এর 3/4 পাওয়ারের সমানুপাতি। এইটা হলো আমাদের অ্যান্সার। এটা আছে অপশান সিতে। ওকে, এরপর আমরা চলে যাব আমাদের 22 নম্বর কোশ্চেনে। 22 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি বস্তুর সরণ x = -2/3 t² প্লাস 16t প্লাস 2t, যেখানে সময় বস্তুটির থেমে যেতে কত সময় লাগবে। থেমে যেতে অর্থাৎ আমাদের ভিটাকে শূন্য করতে হবে। এখানে আবার একটা সরণের রাশিমালা দেওয়া আছে, সেখান থেকে আমাদের বেগ বের করতে হবে। সরণ থেকে বেগ বের করতে হলে আবার আমরা কার সাহায্য নেব? অবকলনের সাহায্য নেব। সেখান থেকে বেগ বের করব এবং বেগকে শূন্য করে বের করে নেব সময়টা কত। কমন কোশ্চেন নম্বর 22 দেওয়া আছে x = -3/2 t² প্লাস 16t প্লাস 2, বস্তুটি থেমে যেতে কত সময় লাগবে, তাই তো? তাহলে আমরা অবকলন করে আগে বেগ বের করি। dx/dt = d/dt -2/3t² প্লাস 16t প্লাস 2। এবার -2/3টা কনস্ট্যান্ট, t² অবকলন করলে কি হবে, -2/3টা বাইরে চলে গেল আর t² অবকলন করলে হয় 2t। 16টা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে গেল আর t এর অবকলন করলে হয় 1, কনস্ট্যান্টের অবকলন করলে হয় 0। তাহলে এখানে কি থাকছে, -4/3t প্লাস 16। ওকে, এবারে বলা হয়েছে যে v যখন শূন্য তখন t সমান কত, এটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা এইটুকু অংশকে শূন্য করে দেব, অতএব -4/3t প্লাস 16 = 0। হ্যাঁ, এবার আমরা তাহলে কি করছি যে -4/3, আচ্ছা এটাকে যদি ওই পারে নিয়ে যাই তাহলে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে। t = হলো 16, অতএব t = 16 × 3 = 48, 48/4।
এটা হলো তাহলে 1 2 12 সেকেন্ড। 12 সেকেন্ড কোন অপশানে আছে? এটা আছে অপশান বি। এটা হয়ে গেল আমাদের অপশান বি, 22 নম্বরের অপশান বি। এরপর আমরা চলে যাব 23 নম্বর এমসিকিউ। 23 নম্বর এমসিকিউতে কী বলা হয়েছে? একটি কণা এমনভাবে গতিশীল যে টি সময়ের মুহূর্তে কণাটির সরণ এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস টি স্কোয়ার সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। কণাটির ত্বরণ হবে 1/x টি স্কোয়ার বাই এক্স কিউব 1/x কিউব টু টি স্কোয়ার বাই এক্স কিউব। আচ্ছা, এখানেও আমাদের একটা সরণের রাশিমালা দেওয়া হয়েছে, সেখান থেকে কণাটির ত্বরণ বের করতে হবে, তাই না? সরণ দেওয়া আছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস টি স্কোয়ার। এখানে কিন্তু স্কোয়ার দেওয়া আছে, তাই অঙ্কটাকে আমাদের একটু ভালোভাবে করতে হবে। 23 নম্বর দেওয়া আছে এক্স স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ার, এটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চলরাশি যদি দেখি, চলরাশি আছে দুটো, একটা হচ্ছে এক্স আর একটা হলো টি। এবার কার সাপেক্ষে অবকলন করলে আমাদের সুবিধা? আমরা যদি টি এর সাপেক্ষে অবকলন করি, টি এর সাপেক্ষে তাতে আমাদের বেশি সুবিধা, কারণ আমরা জানি ডিএক্স বাই ডিটি করলে আবার আমরা পাবো ভি, যদি ডিভি বাই ডিটি করি তাতে পাবো এ। এতে আমাদের অনেকগুলো মান জানা থাকবে, তাই আমরা এটাকে সর্বপ্রথম টি এর সাপেক্ষে অবকলন করব। হ্যাঁ, তাহলে টি এর সাপেক্ষে একে অবকলন করার চেষ্টা করি। তাহলে আমরা লিখব ডি বাই ডিটি এক্স স্কোয়ার সমান সমান ডি বাই ডিটি 1 প্লাস টি স্কোয়ার কমন। আচ্ছা, এখানে আমাদের অপারেটরটা আছে ডিটি আর চলরাশি হলো এক্স স্কোয়ার, তাহলে ডিটি এর সাপেক্ষে তো এক্স স্কোয়ারকে অবকলন করা যায় না, তাহলে আমরা কি করব? এখানে লিখব ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার ডিএক্স বাই ডিটি, ডিএক্স কেটে যাবে, থাকবে শুধু ডিটি। তাহলে ঠিক আছে, আর এটাকে আমরা অবকলন সরাসরি করে নিতে পারবো। ডি বাই ডিটি 1-এর অবকলন করলে 0 আর টি স্কোয়ারের অবকলন করলে 2t। ওকে, আচ্ছা, এরপরে আমরা এটার অবকলন করব। এটার অবকলন করলে আমরা পাবো তাহলে 2x আর dx বাই dt জায়গায় আবার আমরা কি বসাবো? v, আর এদিকে সমান সমান হচ্ছে আমাদের 2t। এবার t এর 2 আর 2 কেটে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এদিকে এক্স ভি ইজিক্যাল টু টি। অতএব এইখান থেকে একটা রাশিমালা আমরা বের করে রাখবো যে ভি সমান সমান কী হলো? টি বাই এক্স। আচ্ছা, এই অংশটাকে আবার আমরা অবকলন করব। তাহলে লিখব এখন এক্স ভি ইজিক্যাল টু টি, টি এর সাপেক্ষে এটাকে আবার অবকলন করব। লিখব পুনরায় অবকলন করে পাই, পুনরায় অবকলন করে পাই। ওকে, পুনরায় অবকলন করে পাই। তাহলে পুনরায় অবকলন করব, এটা ইউভি পদ্ধতিতে অবকলন করতে হবে। আমাদের ইউভি পদ্ধতিতে অবকলন করলে কি হয়? ডি বাই ডিএক্স ইউভি, যেখানে দুটোই চলরাশি, তাহলে এটা হয় ইউ ডি বাই ডিএক্স, ইউটা কনস্ট্যান্ট, ভি এর অবকলন করব, এবং ভি ডি বাই ডিএক্স ইউ, এটা হলো আমাদের ইউভি পদ্ধতিতে অবকলন করার নিয়ম। আচ্ছা, তো আমরা কি করব? ডি বাই ডিটি এক্স ভি ডি বাই ডিটি টি এর অবকলন। আচ্ছা, তাহলে এটা আমাদের কি হবে? একবার এক্সটা কনস্ট্যান্ট, তাহলে ডিভি বাই ডিটি থাকছে, প্লাস একবার ভিটা কনস্ট্যান্ট, ডিএক্স বাই ডিটি থাকছে, আর এটার অবকলন করলে আমরা পাচ্ছি 1। এরপর এবার ডিভি বাই ডিটি মানে কি? এ, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এ প্লাস, আর ভি ডিএক্স বাই ডিটি সমান সমান আবার ভি, তাহলে এটা হচ্ছে ভি ডট ভি এদিকে 1। এরপর আমরা পাবো এক্স এ ইজিক্যাল টু 1 মাইনাস ভি স্কোয়ার। এটা হয়ে যাবে ভি স্কোয়ার, এটাকে আমরা ওই পারে নিয়ে চলে গেলাম। আবার
ভি স্কোয়ার সমান সমান আবার ভি সমান সমান আমরা এদিকে বের করে রেখেছিলাম কি টি বাই এক্স, তাহলে এখানে আমরা এটা বসিয়ে দিব 1 মাইনাস টি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার এটা গেল সমাধান করে নিলে আমরা পাবো এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার। আচ্ছা, আবার এক্স স্কোয়ার মানে এই রাশিটা এক্স স্কোয়ার সমান সমান 1 প্লাস টি স্কোয়ার। তাহলে এই দিককার পার্টটা আমি ক্লিয়ার করে দিলাম, এটা আমরা পাচ্ছি এক্স এ সমান সমান এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা টি স্কোয়ার। এবার এক্স স্কোয়ারের জায়গায় আমরা এই মানটা বসাতে পারি, তাই না? আচ্ছা, তার আগে আরেকটা পার্ট করে নিই। অতএব এখান থেকে আমরা এ বের করব, এই এক্সটা কোথায় চলে যাবে নিচে, তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার বাই এক্স কিউব, আর এই এক্স স্কোয়ারের জায়গায় আমরা এই রাশিটাকে বসাবো। তাহলে 1 প্লাস টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার বাই এক্স কিউব, এই টি স্কোয়ার কেটে যাবে, থাকবে 1 বাই এক্স কিউব। তাহলে এ সমান সমান ওভারঅল আমরা পেলাম 1 বাই এক্স কিউব। তাহলে ত্বরণ সমান সমান আমরা পেলাম 1 বাই এক্স কিউব। এটা আছে আমাদের অপশান সিতে। ওকে, এই গেল আমাদের 23 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমি শুরু করলাম 24 নম্বর এমসিকিউ এর সমাধান। 24 নম্বর এমসিকিউতে কী বলা হয়েছে, এক্স অক্ষ বরাবর একটি কোণার স্বর্ণের সমীকরণ এক্স ইজিক্যাল টু 40 প্লাস 12t মাইনাস টি কিউব থামার আগে কোণাটি কত দূর যাবে। আচ্ছা, এবারও ওই একই কথা, থামার আগে কোণাটি কত দূর যাবে। থামার আগে অর্থাৎ কোণাটি থেমে যাবে, থেমে গেলে এর গতিবেগ কী হবে, গতিবেগ হবে 0। তাহলে কখন গতিবেগ 0 হবে সেই সময়টা আমাদের বের করতে হবে। সেই সময়টা বের করে আমাদের যে স্বর্ণের সমীকরণ দেওয়া আছে সেই জায়গায় ইনপুট করলে আমরা পেয়ে যাব কোণাটি মোট কত দূরত্ব যাবে। ওকে, তাহলে এই হলো আমাদের 24 নম্বর এমসিকিউ। প্রথমত আমরা এক্স থেকে ভি বের করব। তাহলে করব অবকলন এক্স ইজিক্যাল টু ডিভি বাই dx বাই ডিটি ডি বাই ডিটি 40 প্লাস 12t মাইনাস টি কিউব, ডি বাই ডিটি এর সাপেক্ষে 40 এর অবকলন হয়ে গেল 0, 12t এর হয়ে গেল 12, আর টি এর করলে তো 1 হয়ে যায়, আর মাইনাস টি কিউব এর হয়ে গেল 3t স্কোয়ার। এটা সমান সমান হয়ে গেলো তাহলে 12 মাইনাস 3t এর স্কোয়ার। এবার থেমে যাবে, অর্থাৎ আমাদের ভি সমান সমান কত হবে 0। অতএব আমরা লিখতে পারি 12t মাইনাস 3t এর স্কোয়ার সমান সমান 0, বা 3t এর স্কোয়ার সমান সমান 12, বা t এর স্কোয়ার সমান সমান 12 বাই 3 করলে পাচ্ছি 4। অতএব t ইজিক্যাল টু 2, t ইজিক্যাল টু 2 সেকেন্ড। অতএব স্মরণ ওই সময়টাতে কত হবে, অতএব এক্স ইজিক্যাল টু, অতএব স্মরণ বলেছে তো, স্মরণ কত দূরত্ব যাবে। অতএব লিখব যে কোণাটি থামার আগে মোট দূরত্ব যাবে x ইজিক্যাল টু 40 প্লাস 12, টি এর মান বসাবো 2 মাইনাস টি এর মান বসাবো 2 এর কিউব। তাহলে এটা হলো 40 প্লাস 24 মাইনাস 2 এর কিউব 8, তো এটা হয়ে গেল 64 মাইনাস 8 সমান সমান 56। এটা কোন অপশানে আছে, এটা আছে অপশান সি, 56 মিটার, অপশান সি। ওকে, এই গেল আমাদের 24 নম্বর এমসিকিউ এর সমাধান। এরপর চলে যাব আমরা 25 নম্বর এমসিকিউ। 25 নম্বর এমসিকিউ কী বলা হয়েছে,
অসম বেগের ক্ষেত্রে কেবল বেগের মান পরিবর্তন হয়, কেবল বেগের দিক পরিবর্তন হয়, কোনো কিছুই পরিবর্তন হয় না। বেগের মান অথবা দিক অথবা উভয়ই পরিবর্তন হতে পারে। আমরা জানি যদি কোনো বস্তুকণা অসম বেগে থাকে, অসম বেগ আমরা কাকে বলবো? যদি বেগের মান পরিবর্তন হয় তাহলে অসম বেগ বলবো। যদি বেগের দিক পরিবর্তন হয় তাহলেও সেটাকে আমরা কি বলবো? অসম বেগ বলবো। তো এই ক্ষেত্রে আমাদের বেগের মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তন যদি হয় তাও আমরা বলতে পারি সেটা অসম বেগ আছে। এই ক্ষেত্রে তাহলে আমাদের হয়ে যাবে 25 নম্বরের অপশান ডি। 25 নম্বরের অপশান ডি। বেগের মান পরিবর্তন হোক, দিক পরিবর্তন হোক কিংবা উভয় পরিবর্তন হোক, সব ক্ষেত্রেই আমরা বলবো সেটা অসম বেগে আছে। ঠিক আছে? তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে এই ক্লাসটি আমি এখানেই রাখছি। এর পরবর্তী পার্ট আমি খুব শীঘ্রই আপলোড করব। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।